সেদিন আমি আসলে সে আমাকে পছন্দ করতো আর আমাকে সবসময় বলতো, তা আমি প্রথম থেকে বন্ধুত্ব আর কি হাত বাড়াই দিই তাকে, তাকে নাম ধরে ডাকি আর সেও আমাকে নাম ধরে ডাকে। এভাবে আমাদের দিন অনেকগুলো দিন চলে যায়। তারপরে এক পর্যায়ে আর কি আমার ফ্যামিলি থেকে চাপ আসে আমাকে বিয়ে দেবো বা এরকম একটা চাপ আসে। তখন আমি তার সাথে একদিন কথা বলতে বলতে আমার ফ্যামিলি থেকে চাপ আসার পর আমি অনেক কান্নাকাটি করি। করার পর থেকে আমি তার কাছে সেদিন না, প্রতিদিন ছুটির পর বলে যাই, সেদিন আর বলি না, না বলেই আমি চলে যাই। তারপর সে অনেক কান্নাকাটি করে, সেটা আমি জানতাম না, কেন আমার তার সাথে বন্ধুত্ব সম্পর্ক, তার বেশি কিছু না। পরে আমি পরের দিন অফিস আসি, আসার পরে তার বন্ধু বলে, তার বন্ধুর নাম ছিল বসি, সে বলে সোনিয়া আপু তুমি কালকে বইলা জানাই কেন জুরানের কাছে? আমি কেন কি বলবো তার কাছে, আমি তো প্রতিদিনই অফিস ছুটি শেষে বাসায় যাই, একদিন বলতে পারি না জন্য কি সে মন খারাপ করবো? কালকে সে অনেক কান্নাকাটি করছে, আমি কিসের জন্য? পরে তার মুখ থেকে শুনি যে সে আমাকে ভালোবাসে। পরে আমার অফিসে অনেক হেয়ার জুনিয়র যারা বস ছিল তারা আমাকে ধরছে যে তুমি কিসের জন্য ওর সাথে এরকম করতেছো? আমি কি আশ্চর্য, আমি তো জানি না সে আমাকে ভালোবাসে। তারপরে সে তাকেও যাই বলে, পরে সে সরাসরি আসছে যে তুমি যদি আমাকে ভালো না বাসো আমি বিষ খাবো, গলায় দড়ি দেবো, এই অনেক আর কি সুসাইডের কথা আর কি অনেক কিছু বলবো, আত্মহত্যার কথা। তারপর আমি দেখো আমি ভালোবাসতে পারবো না, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি সরাসরি বিয়ে করতে পারবো। ঠিক আছে আমরা বিয়েই করবো। আপনি এই যে বিয়ে করার কথাটা ওকে বললেন, কেন বললেন? মানে আপনি কি এই মানুষটাকে ভালোবাসতেন বা পছন্দ করতেন, নাকি এমনি জাস্ট খালি মানে বলার জন্য বলেছিলেন? বলার জন্য আমি বলছি, কেননা আমি তো বন্ধুত্ব আর কি আমার ফ্যামিলির থেকে চাপ দিতেছে, আর আমার ফ্যামিলির থেকে যে ছেলেটা দেখছে সেই ছেলেটা আমার পছন্দ না। কেন পছন্দ না? সেই ছেলেটা একটু বয়স্ক ছিল, আর আমার বাবা আর আমার মা তাকে পছন্দ করছিল, কিন্তু আমার পছন্দ ছিল না। আচ্ছা, তার মানে আপনি ফ্যামিলি থেকে আপনার জন্য একটা ছেলেকে পছন্দ করা হয়েছিল, যে ছেলেটার বয়স আপনার চাইতে বেশি ছিল, এই কারণে আপনি তাকে পছন্দ করেন নাই প্রথমত, এবং আপনার বাবা মা তাকে পছন্দ করেছিল কিন্তু আপনি তাকে পছন্দ করতেন না। আপনি এই কারণে আরেক মানে আপনি চাইলেন যে আমি অন্য কাউকে বিয়ে করব, কিন্তু এই যাকে বললেন যে বিয়ে করতে তাকে আসলে আপনি ভালোবাসেন না। হ্যাঁ ভালোবাসি না। পরে যখন অনেক কান্নাকাটি করছে তখন আমি তাকে ভালোবাসা শুরু করছি আমিও। আচ্ছা, তাই বললো ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো। আচ্ছা, আমি এক্সুয়ালি এরকম আমরা তারপর স্যালারি পাই, সেপ্টেম্বর মাসে 2007 আমাদের বিয়ে হয়, সেপ্টেম্বর মাসে 4 তারিখ। আচ্ছা, তারপর আমরা বিয়ে আমরা কাজের অফিসে চলে যাই, আমাকে নিয়ে কাজের অফিসে যাই, তার কিছু বন্ধু নিয়ে যায়, আমারও কিছু বান্ধবী যায় তাদের সাথে। তারপর কাজের অফিসে বলে তোমার তো বয়স হয় নাই, তোমার কিসের বিয়ে দেবো? আমি তো কাজের অফিস থেকে আমাকে ফেরত দেয় আর কি, আমার বিয়ে করাইতে চান আসে। আচ্ছা, মানে তখন আপনার বয়স হয় নাই 18 বছর? 18 বছর হয় না। আচ্ছা, তারপরে আমি কি করবো চিন্তা করতেছি, আর সেও চিন্তা করতেছি কি করা যায় করতে হয়। পরে আবার আমরা ঢুকছি কাজের অফিসে, পরে আমরা ওই বন্ধু বান্ধব নিয়ে বলছি ঠিক আছে আমি বিয়ে করতে পারি, একসাথে তোমার গার্জিয়ান নিয়ে আসতে হবে। তারপর তার গার্জিয়ান তো নাই কেউ, ঢাকা, সে একা ছিল আমার হাজবেন্ড, গার্জিয়ান আছে শুধু আমার। গার্জিয়ান আমার বাবা তো রাজি হবে না, আমি কাকে আনা যায়? পরে আমার মাকে একদিন পরিচয় করে দিয়েছিলাম আমাকে রিলেশনের ফাঁকে, যে মা আমাকে এই ছেলেটা পছন্দ করে। পরে আমার মা সে পরিচিত হয়েছিল। তারপরে বললো তাহলে আম্মাকে আনি। আমি কি তুমি কি আম্মাকে আনতে পারবা? সে দায়িত্ব আমার। আচ্ছা, পরে সে কাজের অফিস থেকে সোজা আমার একটা রিস্কে নিয়ে আমাদের বাসায় গেল। যাওয়ার পরে আম্মাকে বলে আম্মা রিস্কে ওঠে। কয় কেন? তখন এই লিজা আমার বোনটা অনেক ছোট ছিল আর কি, একটা কোলি ছিল আর কি। তখন ও কোলে নিল আমার বোনটাকে নিয়ে বলে যে আমার রিস্কে ওঠেন। কেন রিস্ক করবো? ওঠেন, আপনি যদি না ওঠেন তাহলে আমি বিষ খাবো, আপনার সামনে কিন্তু আমি আত্মহত্যা করবো, নাহলে গাড়ি তেল করবো। পরে আম্মা বাধ্য রিস্কে উঠলো। ওঠার পর থেকে আইলো কাজের অফিসে, কাজের অফিসে আইয়ে দেখে অনেক লোকজন, কাজী তো আমাদের বিয়ে পড়াইতেছে না। তারপর আম্মা বললো যে হ্যাঁ আমার মেয়ে আর বলেছিল আমার পছন্দ, তা আপনি বিয়ে পড়ান। আম্মু তো যেটা না করতে পারে না, তাহলে তো আর কি হলে আমার হাজবেন্ডের ক্ষতি হয় যদি জায়গা না করে, যে আমার মেয়েকে জোর করে নিয়ে আসছে। যেটা আমিও গেছি আমার ইচ্ছার ইতে গেছি, আমার ইচ্ছে হয়েছে আমি গেছি, আমার মা দেখে তার মেয়ে আছে জায়গায়। আম্মু ওই জায়গায় দাঁড়িয়ে থেকে বিয়ে দিল আমাকে। বিয়ে দেওয়ার পর থেকে আমি আমার বাসায় যাই, সে তার বাসায় যায়। আমার বাবা আর মানে না আমাদের বিয়ে। 3 দিন পর আমার বাবা শুনতে পারে, শোনার পরে আমার বাবা বলে যেটা তো আমার মেয়ে না, তাহলে তুই বিয়ে দিলি কেন? আমার মেয়ে যদি হতো তাহলে আমাকে জানিয়ে দিতি।
পরে মা বললো দেখো আমি একতরফা বিয়ে আমিও জানি না, আমাকে জোর করে নেওয়া হয়েছে, আমি জানি না ওরা দুজন ভালোবেসে বিয়ে করছে, এটা আমাকে মেনে নেওয়া উচিত। আমার মা আমার বাবাকে অনেক বুঝায়, বুঝানোর পর আমার বাবা কিছুতেই বোঝানোর পর আমার মা বলে তুই যে সালাম কর তোর বাবাকে, হয়তো তোর বাবার রাগ ভাঙে যেত, তুই তো বড় সংসারে বড় মেয়ে, আমরা 4 বোন, আমি বড় ছিলাম আর বোনেরা ছোট ছোট ছিল, তুই হয়তো রাগ ভাঙে যেতে পারে তোর বাবার। তারপর আমি সালাম করলাম, পর আমার বাবা লাথি মারে আমাকে। তারপরে লাথি মারে পরে আমার হাজবেন্ডের আমি বললাম দেখো বাবা তো মেনে নিতেছে না, কি করবো, কি করবো, আমার বউ আমি নিয়ে আসবো। তারপরে ও আসলো আমাকে নিতে আসলো, পরে আমার ফুফাতো ভাই ছিল, আপনি আমার আমাকে বোনকে নিয়ে যাবেন, আমরা একটা অনুষ্ঠান করে বা টি করে বিয়ে দেবো, মামা একটু রাগ হয়েছে, পরবর্তীতে তো মামার রাগ ভাঙেও যেতে পারে, যেহেতু আমার বউকে মারছে তাহলে এখন আমি বিয়ে করছি, এটা তখন আমার বউ, আমার বউকে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারি, এখন আমার অধিকার। তারপর আমার মাও কিছু বললো না, আর আমার ফুফাতো ভাই আটকাই রাখতে পারলো না, আমাকে নিয়ে গেল এক বোনের বাসায় নিয়ে আমাকে উঠলো স্বাস্থ্য বোনের বাসায়। এদিকে আমার বাবা অনেক আমার মাকে অপমান করে, যেটা আমার মেয়ে না হ্যাং ত্যাং অনেক কিছু করে, আমার মা বিষ খায়। তারপরে আমার ফুফাতো ভাই ফোন দিয়ে আমাকে বললো যে মামান এরকম বিষ খেয়েছে, কেন খাইছে, এই সবার সামনে বইয়া অপমান করছে মামানিরে। আমি আর আমার হাজবেন্ড দৌড়ে আসি, আসার পর থেকে আজমতে নিয়ে যায় আমার আম্মাকে, সেখান থেকে ফেরত দেওয়ার পরে ঢাকা মেডিকেল নিয়ে যায়, সেখানে আর আমরা যেতে পারি না জানে, তখন আমি এতটা আর কি বুঝতে অবগত পারি নাই। আমি আমার হাজবেন্ডের সাথে আবার আমি যে বাসায় উঠেছি সেই বাসায় এসে পড়লো। তারপর মার আর খোঁজ খবর আমি নিতে পারি নাই। ওখানে কার কাছে রেখে আসলেন আপনি আপনার মাকে? আমার মার সাথে আমার ফুফাতো ভাই গেছিল, ওনাদের কাছে রেখে আসছেন? আচ্ছা, আর ওনারাই ঢাকা মেডিকেল নিয়ে গেছে, আমি আর অত দূর যাইতে পারি নাই। আচ্ছা, আর আমার বাবা যায়, আমার বাবার এক বন্ধু আছে সে যায়, সবাই যায় আর কি, আমি আর আমার হাজবেন্ড আর যাই না, আমাকে আমার হাজবেন্ড যেতে দেয় না, আর সেও আমাকে নিয়ে যায় না। আচ্ছা, না জানে আমি আর খোঁজ খবর নিতে পারি না, তাই আমার মা আমার প্রতি অনেক অবদান ছিল, আমি আমার মার কাছে অনেক ঋণী। তারপর আমার মা এত কিছু করার পরও আমার মা চিন্তা করে যে আমার মেয়ের সংসারটা কিভাবে গুছিয়ে দেওয়া যায়, কিভাবে ওরে তুলে দেওয়া যায়, এই ডিসিশন আমার মা নিল। তারপর ওর ফ্যামিলির সাথে কথা বলে, সুস্থ হয়ে কথা বললে, আর আমার ফ্যামিলি আমার বাবাকেও বুঝাইলো, বুঝানোর পর থেকে সবাই আর কি নিয়ন্ত্রণে চলে আসে। আসার পর ওর বাবা তো মানবে না, ওর বাবাও না আমার বাবাও না, কিন্তু আমার বাবার বুঝাইতে আমার মার অনেক সময় লাগছে। আমাকে ফ্যামিলির থেকে আর কি একজন লোক পাঠায় তাদের বাড়িতে, যে যা হবার হয়ে গেছে এখন এটা মাইনে না, আর সে আমার হাজবেন্ডও তার ফ্যামিলির চাপ দেয় যে আপনারা যদি না মাইনে নেন তাহলে আমি তো মরে যান, নাহলে বিষ খান। তখন তার বাবা মা চিন্তা করছে যে তার 2টি ছেলে, আমার হাজবেন্ড আর আমার ভাসুরে, 2 ভাই, কোনো মেয়ে নাই, আমার হাজবেন্ড ছোট। তারপরে চাপতে দেখে চিন্তা করছে ছোট পোলা এভাবে হারাবো, তাহলে ছোটবেলা যা করছে তাই মেনে নি, তারাও মেনে নিল। মেনে নেওয়ার পর থেকে তারপর আমার শ্বশুর বলছে আমরা বউ উঠে আনবো, অনুষ্ঠান করে আনবো, আপনারা কি সেভাবে দিতে পারবেন? পরে আমার মা বলছে হ্যাঁ পারবো। পরে আমার চাকরি ছাড়াইলো, আমি আমার বাবার বাড়িতে গেলাম, আর সেও তার বাবার বাড়িতে চলে গেল। আমার মা অনুষ্ঠানের জন্য সবই জোগাড় করে, আমার জন্য খাট ঢাকা থেকে বানাই নিয়ে যায়, আর কি ব্যবহার আছে যতটুকু দেওয়ার দরকার সবই তৈরি করে। তার যে কয়জন আসবে বরজাতি সেগুলো বলার পরে কিন্তু একটা তারা শর্ত মানে নাই, তারা খাইয়ে যাবো, কিন্তু আমাদের বাড়িতে একজন তারা মানতে না, মানবো না। পরে আমার বাবা মা সেটাই মেনে নিয়েছে, ঠিক আছে আমরা খাবো না। আর আমার মেয়ের শ্বশুর বাড়ি দেখা রয়েছে না, আমার মেয়ে একা বিয়ে করছে, আমার মেয়েই থাকবো, কিন্তু আমার মায়ের সুখ যতটুকু যেভাবে হয় সেটাই আমরা চেষ্টা করবো। একদিন শুক্রবার আমরা উঠে নিব, বুধবার দিনকে ভোরবেলা দেখি আমার হাজবেন্ড আজি। পরে আমি পিকাবি তুমি এত সকালে আসছো, কয় যে পয়নামের টাকাটা আর কি লাগবে সেটা আমাকে আম্মুরে দিতে হবে। আমি কি মানি, এটা তো বরজাতি থেকে ওই বাড়ি থেকে আসে, সে টাকাটা আমার আম্মু কিসের জন্য দিবে? না আমার আব্বু মানবো না, টাকাটা আমার আম্মুরে বলো ধার দিতে, আমি পরে ফেরত দিব। আম্মুরে আমাদের পশ্চিম কিলোর কি জায়গা আছে, ওই জায়গায় নিয়ে গেলাম, আম্মু তোমার জামাই এরকম আসছে টাকা আছে। পরে বললো
কি বিয়ে বললো, ওই আমার টাকাটা আমাকে দিতে হবে। ওর আম্মু কয় কত লাগবে, কয় আম্মু 10,000 লাগবে। কয় আব্বু আমি তো আইছি তোমার শ্বশুরের না জানি, আমি 5,000 টাকা গোপন আছি, কেননা বিয়ে সাদের ব্যাপার, হাত খরচা লাগতে পারে, ঢাকা আবার আমরা রিটার্ন যাবো। তখন আমার আম্মু গার্মেন্টস চাকরি করে, আচ্ছা অনেক ঋণ করে আমাকে একটু উড়িয়ে দিতেছে যাতে আমার মেয়েটা ভালো থাকে, এই চিন্তা করতেছে। পর আম্মুর কয় আম্মু তাই 5,000 টাকা দিলেই হবে। পর আম্মু 5,000 টাকা দিয়ে দিল। আচ্ছা দিয়ে দেওয়ার ফলে ওই পয়না মাইকি নেই আর কি নিয়ে আসলে, হে ওদিক থেকে কিছু লোন উঠেছে, নিয়ে তার বাবাকে দিল। দেওয়ার পর থেকে পয়না মাইনি শুক্রবার আমাকে উঠিয়ে দিল, নিয়ে গেল। তারপর আমাদের জীবনটা ভালোই যায়। এক সময় সে আমাকে রাইখা সাইডে যায় আর কি, ঘরের কথা শুনে না, আমার শ্বশুরে গরু বসে বানতে, এগুলো আর ভালো লাগে না। তারপর আমাকে রাইখে কিছু আবার ঋণ আছে, এগুলো শোধ করতে হবে। পরে আমি বুঝলাম তা তুমি একটা কিছু করো, যেহেতু বাবার কিছু দেখো না, তা তুমি একটা কিছু করো। ঠিক আছে আমি আমার ফুফাতো বাড়ির সাইডে যাবো, আমি কাছে যাবো। সেটা ফ্যামিলি থেকে না বললে যায় আর কি, সে অন্য পিছন থেকে চলে যায়, এটা বলবি না, পরে বলিস। আমি কাছে আমি পরে বলবো। পরে গেল সে 17 দিনে মানে 6 বারই বাড়ি আসছে। তাও আমার শ্বশুর অনেক কথা বলছে, 17 দিন কাজ করতে পারে নাকি 6 বারই বাড়ি আসে। না এটাও তারা দিয়ে হবে না। পরে আমি বললাম কি জিরব্বু তুমি এরকম করতেছো, তার চল আমরা দুজনই চাকরি করি, চাকরি করে আমরা এই ঋণটা শোধ করি। আচ্ছা ঠিক আছে। তারপর আমার শ্বশুর শ্বশুরের বুঝিয়ে আমি আসলাম আবার ঢাকা। আইসা আমি চাকরি নিলাম। চাকরি নেওয়ার পর থেকে একতরফা আমার বাবার আর আমার মার রিলেশনটা খুব খারাপ যায়। খারাপ যাওয়ার পর আমার বাবা চলে যায়, সেটাও আমার ক্ষেত্রে ওই আমাকে নিয়ে ঝগড়াঝাটি হতো। আবার এই চাকরিতে এসে পর আমার বাবা একটা বিয়ে করে। আচ্ছা এই তার মানে হচ্ছে আপনাকে নিয়ে শুরু হলো আপনাদের পরিবারের মূল সমস্যাটা, এবং একটা পর্যায়ে আপনার বাবা বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তিনি একটি বিয়ে করেন। আচ্ছা তারপরে কি হলো? তারপর আমার মা চাকরি করে, আমার বোনের অনেক ছোট ছোট, আমার বিয়ের সময় যে ঋণ হয়েছে ঋণটা শোধ করতে হবে। আমার বোনের অনেক ছোট ছোট ছিল, তারা তো নেয়ই না গার্মেন্টসে। তারপর আমার কিছু দুটো বোন পিনটে ঢুকছে, পিনটে ছোট মানুষ নেই। আমার মাও চাকরি করতেছে, তো যতটুকু খোঁজ খবর লয় আমার মা আমাকে লয়। তারপর পাশাপাশি আমরা বাসা ভাড়া নিছি। আমি অন্য একটা গার্মেন্টসে ঢুকলাম, আবার সে ঢুকছে অন্য একটা গার্মেন্টসে। ঢোকার পর আমাদের ভালোই যায়। এই গার্মেন্টস অবস্থায় সে একটা মেয়েকে ভালোবাসে। আচ্ছা এটা আপনি কখন জানলেন, কিভাবে জানলেন? এটা জানছি সে বিদেশ যাইবো। আমার শ্বশুর বলছিল তার আগে একটা বাড়ি থেকে যাওয়ার আগে যে শুনিয়া আমি ওরা তো বিদেশ পাঠাবো, তুমি কেতে রাজি? আমি কি হ্যাঁ, এখন বয়স আছে খেটে খাওয়ার, খেটে আমি তো খাটার সময়, আমি রাজি থাকবো না কেন? সে বিদেশ থাকবো আমি দেশে থাকবো, এটাই তো ভালো কথা। আমরা আর কি আমার হাজবেন্ডও বলছে তুমি কি রাজি? আমি কি যাও, তুমি আব্বু যেন বিদেশ পাঠাইতেছে আব্বা, তাহলে যাও। ওরা ওই মাঝখানে চাকরির মাঝখানে আর কি দেশে নেয় পাসপোর্ট বানানোর জন্য। তখন ওই মেয়ের সাথে রিলেশন হয়। তারপর দেশে যাওয়ার পাসপোর্ট বানানো, তখন অনেক জ্বর হয়। জ্বর হওয়ার পর আসে এতে ঢাকা আসে করে যাইতে পারেন অফিসে। আমি তো চাকরি করতেছি, অফিসে যাইতে পারেন না। এর মধ্যে মেয়েটা ফোন দিচ্ছে। কোথায় ফোন দিচ্ছে? হ্যাঁ মোবাইলে ফোন দিচ্ছে। সে আবার শোয়া, আমি এবার যে অফিস চাকরি করতাম অফিসের আর কি লাঞ্চি আমাদের বাসায় ভাড়া থাকতো। করে সে বলে কি তোর তো হাজবেন্ডের অনেক অসুস্থ, তাই ও হে প্রতিদিন আমার 12টা বাজে গেট পেশ দিত আর 2টা বাজে আমি যেতাম, 2 ঘন্টা টাইম দিত আমাকে। তাই আমি আর মাথায় পানি টেনে দিয়ে গাটা মশাই দিয়ে খাওয়াটাই আমি অফিসে চলে যেতাম। আবার 5টা বাজে ছুটি নিয়ে আসতাম, যেহেতু আমার হাজবেন্ড অসুস্থ দিয়ে দিতাম ছুটি। একই বাসায় তাকে দেখতে আসে ছুটি দিতে, তাই দিন আমার 5টায় ছুটি আইসা তারা মাথায় পানি টেনে দিয়ে গা মশাই করে শোয়াইছি। আমি রান্না করি, রান্না করতেছি, এর মধ্যে ফোন বাজে। আমি এবার জানলার পাশে চার্জ দেওয়া ছিল, আমি ফোনটা দিয়ে রিসিভ করার পরে বসে কে? আমি সালাম দিছি। কে বলছেন? আমি আপনি কে বলছেন? আমি জুয়েল রানাকে চাই। আমি কি জুয়েল রানা আছে কিন্তু বাইরে গেছে, অথচ সে শোয়া শুনতেছে আমার কথা। আমি কি আপনি জুয়েল রানার কি হন? আমি জুয়েল রানার ভাবি। আমি একটু আমার পরিচয়টা গোপন রাখছি যেহেতু মেয়েটার কণ্ঠ পাই। পরে মেয়েটা বলে যে আমি জুয়েল রানাকে। আমি এবার বললাম যে আপনি কি হন? আমি জুয়েল রানাকে ভালোবাসি। তাই ওর একটা বন্ধু ছিল চাকরি করতে, সে আবার কিছুদিন আগে চাকরি ছেড়েছে। সে বলেছে জুয়েল রানা বিয়ে করছে। পরে ওর একটা বন্ধু বলে গেছে সে নাকি বিয়ে করছে। আমি কি মানুষের কথায় কান দিতে নাই? তাহলে যেহেতু আপনি ভালোবাসেন, অফারটা কি দিছে আগে? পুস্তকটা আমি জিজ্ঞেস করলাম, কয় দিছে জুয়েল নাই, কখনো মেয়েদের থেকে আর হয়তো ছেলেদের থেকে। তখন আমার খুব খারাপ লাগছে যে আমি তোমার ঘরে বউ আছি, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছো, আবার ভালোবাসো।
শেষ হয়েছে, আমি কতগুলো বলতেছি শেষ এই যে হয়েছে। আজকে আপনি এখন যে কথাগুলো বলছেন এটা কত সালের কথা হবে? 2006 তো প্রথমে বিয়ের কথা বললেন, 8 সালের কথা হবে। 2 বছর পরে। আচ্ছা, তারপর 2008 এর কথা শুনছেন। হ্যাঁ, এরকম। তারপরে বললো মেয়েটা, পরে আমাকে দেখেন জোরানা বিয়ে করছে, দুইজন একসাথে, সমস্যা কি বিয়ে করছে, তাতে কি হয়েছে? কয় আমি যদি শুনি সে বিয়ে করছে তাহলে আমি গাড়ির তেলে মরবো। আমি কি এত ভালোবাসেন তাকে? কয় হ্যাঁ আমি অনেক ভালোবাসি। আচ্ছা। তারপরে এই নিয়ে পরে ফোনটা, আমি কি ঠিক আছে আইসেন একদিন বাসায় বেড়াতে, আমি এই কথা বলে ফোনটা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এই নিয়ে তার সাথে আমার কথা কাটি। আচ্ছা, আপনি যখন তাকে প্রথম জিজ্ঞেস করলেন সে কি উত্তর দিল? আমি পরে জিজ্ঞেস করছি, আমি কি আসা তুমি ওকে আমি ভালোবাসি না, ফান করছি আর কি, দুষ্টুমি করছে। আমি কি দুষ্টুমি এভাবে কর একটা মেয়ের সাথে? সে মেয়েটা গাড়ির তেলেও করতে চাই, এত ভালোবাসে তোমাকে। এ নিয়ে আমাদের অনেক কথা কাটি করে একতলা ও আমাকে গায়ে হাত তুলে। আচ্ছা। হাত তুলবার আমি ওই অবস্থায় কাপড় চুপড় নিয়ে আমার মার বাসায় এসে, আচ্ছা। মার বাসায় এসে বলি করে মাকে বলি সব। মা বলে যে বিয়ের 1-1.5 বছর হইতে পারে না, এরা গিয়ে এই সমস্যা, তাহলে তোকে আর দিব না। এত কিছু করে বিয়ে দিলাম, আমি এত কষ্ট করে, ওর জন্য আমি মরতেও বসছিলাম, তারপর ও তোরা নিয়ে এরকম করতেছে, তোকে আর দিব না। আচ্ছা। মা এই কথা কি হে জানে না, এই কথা আমাকে মা বলে। তারপর আমি চিন্তা ভাবনা করলাম, আমি যদি ওই জায়গা থেকে আসে পারি, সবাই মান সম্মানের ব্যাপার, এত কিছু করে আমার উড়িয়ে দিল, বিয়ে দিল। আর কি নিজে নিজে ভাবতেছি কি করব, চাকরি করতেছি। পরে ও আইসা আমার এক বান্ধবীর বাসায় ওঠে, ওটার পর আমার বান্ধবী আমার নিয়ে আর কি খবর দেন যে ওকে বল ডাক। পরে আমি বান্ধবীর বাসায় যাই রাত্রে, পরের দিন রাত্রে দেখি ও ওই জায়গায় বসে আছে। বসে পরে আসতে পরে আমার দেখে হাস দিছি। আমি কি হাসো কেন, এত বড় অন্যায় করে হাসো? কয় কিসের অন্যায় করছে? আমি তো বলছিলাম আমার সাথে আমি দুষ্টুমি করতেছি। আমি কি ঠিক আছে, তুমি বেশ ভালো কথা দুষ্টুমি করতেছো, এরকম ভুল আর কখনো করবো না। এরকম করে আমরা দুজন আবার কাগজ ছিল আমুল বাসায় থাকে, আমাকে না বললে আমি যাই কেন আমার হাজবেন্ডের সাথে বাসায়। এবার যাই পর আবার ভালো রিলেশন যে আমাদের, এরকম করতে করতে দেখি ওই মেয়েটা তার আর কি আটকাই পোলাপান ঠিক করেছে, তার সাথে বিয়ে করবো। কারণ আমি ওকে কি শুনি আমি চাকরিটা ছাড়ে দেবো। আমি কেন? তখন আর কি 1 মাসের বেতন, 2 মাসের ওভার টাইম, সামনে আমাদের ঘর ভাড়া খাওয়া, কিভাবে চলবে? আমি কি এখন যদি চাকরি ছাড়ে দাও তাহলে আমরা চলবে কি? আল্লাহ চালাবে। তার চাকরিটা ছাড়ে দেয়। আমি ঠিক আছে, যেটা ভালো মনে করে, তুমি নিজেকে তো বাঁচতে হবে। পরে চাকরি ছেড়ে দেয়। দেওয়ার পর কেন ছেড়ে দিয়ে জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ জিজ্ঞেস করছি। পরে বলো এরকম আমি তো মেয়েটাকে ভালোবাসি না, মেয়েটা আমাকে পোলাপান ঠিক করছে, আমার সাথে বিয়ে। সে সব খুলে বসে। আমি আমার স্বামী আর কি অন্ধভক্ত ছিলাম, আমাকে খুব ভালোবাসতাম, তার কথা আমি বিশ্বাস করছি। আমি ঠিক আছে তাই চাকরিটা ছেড়ে দেবো, নিজেকেও তো বাঁচতে হবে। পরে চাকরি ছেড়ে দেয়। আমি ঘর ভাড়া আমি কিভাবে দেবো চিন্তা করে গেলাম। পরে আমার কানের জিনিস এলে, যেটা বাবার বাড়িতে থেকেছে, কানের জিনিস গলার চেয়ে বন্দুক ছিলাম 3000 টাকায়, সেই 2008 সালের কথা। বন্দুক থেকে আমি ঘর ভাড়া দিলাম, আর আমার টাকা দিয়ে খাওয়ান চালালাম। আর কিছুটা একটু সমস্যা পেলে আম্মু দিয়ে যায় খাবার, রান্না করেও দিয়ে যায়, আবার মাঝে সাঝে বাজার করে আম্মু দিয়ে যায়। পরে চলে গেল আমাদের একটু, আমি স্টুডিয়ামে চাকরি নিল ফার্নিচারে। নেওয়ার পরে তার মালিকও কিছু মাঝে মাঝে বাজার করে দেয়, আর কি মালিকটাও খুব ভালো ছিল। আমাদের সম্পর্কটা আমি ভালোই যাইতেছে। আমি এক সময় অসুস্থ হয়ে পড়ি, মাথা ব্যথা অনেক কিছু হয়। আমার ডাক্তার আর কি বলেছে চাকরি করতে পারবো না, ডাক্তারই বলে। পরে চাকরি ছেড়ে দিই। বলে গেছে আমি স্টুডিয়ামে চাকরি করি, মার বাসায় থাকবো, তুমি বাড়ি চলে যাবো। আর আমার শাশুড়িও বা আমার শ্বশুরও বলে আমার 2টো বউ কেন গার্মেন্টস চাকরি করে, আমার কি কোনো দিকে কম আছে নাকি? আমি বাড়ি থেকে চাপ দেয়, তাহলে আমি বাড়ি চলে গেলাম। আমাকে দিয়ে এলো বাড়িতে। দেখলাম আমাদের সম্পর্ক খুব ভালোই যায়, খুব ভালোই কাটে। আমার মেয়ে হয় সে সময় রিলেশনটা খুব ভালো যায়। তারপর আমার মেয়ের বয়স যখন 6 মাস। আপনার মেয়ে হলো কোন সালে? মেয়ে হয়েছে 2010 সালে। 2010-এ। আচ্ছা, ঠিক আছে। জুলাই মাসের 10 তারিখ, জুন মাসের 10 তারিখ। তারপর আমার মেয়ের যখন 6 মাস, তখন বিদেশ যাওয়ার আর কি বিষয়টি আসছে আর কি, বলছে যে আসছে সেই বিষয়ের জন্য আর কি, বিদেশ জন্য ট্রেনিং দেয় ঢাকা হইয়া এক বাসায় থেকে। সেই জায়গায় আবার একটা মেয়ের সাথে সেই রিলেশন করে। এটা আপনি জানলেন কিভাবে? এটা আমার জালে জানতো। আর আমার একটা স্বাস্থ্য ননদ আছে, তার ননদের বাসা থেকে ট্রেনিং দিত, সে জানতো। সেটা আবার সে আমার ননদের ভাই বোরে জানাইছে। আচ্ছা। জানাইস পর আমরা একসাথে, আমরা সব জালের একসাথে গোসল করতাম, একসাথে কাজ করতাম আর কি, যে কোনো কাজ একসাথে আমরা করতাম, খুব মিল ছিলাম আমরা। তারপর আমার আপন জালের কাছে সেই জালে বলছে যে এরকম জিয়াল তো ঢাকা প্রেম করে, সে মেয়ের নাকি বিয়ে করবো। কথাটা আমার না জানাই তারাই আর কি যুদ্ধ করছে আমার সেই 2 জালে, স্বাস্থ্য জাল আর আপন জাল।
তারা মিললো এই সম্পর্কটা আর কি। ওই মেয়েকে বুঝেছে তার একটা মেয়ে আছে, মেয়ের বয়স 6 মাস, আর বউ কি খারাপ নিয়ে দেখতে, সেটা ভালোবেসে বিয়ে করছে আর কি। ওই মেয়েকে অনেক বুঝেছে, মেয়েটা খুব ভালো ছিল, যেখানেই থাকো ও ভালো থাকো। শোনার পরে মেয়েটা পিস কেটে গেছে। তারপরে এই কথাটা আমি কিছুদিন পর শুনি, তুমি কিসের জন্য এরকম করো? এটা হচ্ছে যে জীবন তো আসলে এই মানুষটার জীবনের অভিজ্ঞতাগুলোই বলছে, জীবনের ওই মুহূর্তগুলোকে চাপা দেওয়া যায় না। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম, আমরা যখন বাহিরে হাসি না কেন, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু চাপা কষ্ট থাকে, আর ওই কষ্টগুলো যখন বেরিয়ে আসে তখন তার সাথে বেরিয়ে আসে কান্না, অশ্রু, জল, যেভাবেই বলি না কেন তাকে। শুনবো সোনিয়া, এবার তারপরে কি হলো? এইবার জানলেন যে আপনার হাজবেন্ড আরেকটা রিলেশনে জড়াইছে এবং তাকে সেখান থেকেও আপনি সরালেন। এবার আপনার হাজবেন্ড কি উত্তর দিল? বললে, দেখ আমি ওটাও দুষ্টুমি করছি, তুই কি নিজের কানে শুনছিস? আমি কি নিজের কানে শুনি নাই? কিন্তু মানুষ কি ভুল বলছে? সে মেয়ের বাড়ি খুলনা, তুমি খুলনা যেতে চাও না, ওর একটা ফুপুর বাড়ি খুলনা, আমরা সবাই আর কি ডিসিশন নিলাম সে জায়গায় বেড়াইতে যাবো, জালেরা আমরা ভাসুরে আর কি, আমরা সবাই মিলে যাবো। কিন্তু ও যাইতে চায় না, একা যাইবে, কিন্তু আমাদের নিয়ে যাবে না। আচ্ছা, তখনই তো সন্দেহ জাগে, কেন তুমি একা যাবো সে জায়গায়? কয় না, আমি এমনি যাইতে চাই না, আমার ভালো লাগে না। আমি কি তা তুমি বলে একটা মেয়ের সাথে রিলেশন করো, সেই মেয়েটা নাকি খুলনা বাড়ি, এত ভুল বুঝেছে। আমি কি সবাই ভুল? এই যে যারা যারা শুনছে তারা কি সবাই ভুল? তখন আর কথা বল না, কারণ এমনি দুষ্টুমি করছে। তখন আমি মনে করলাম যে এই বসে এর আগে দুষ্টুমি করতেই পারে, সে তার বিয়ে করে না। নিজের মনটাকে অনেক বুঝ দিলাম আর কি, সান্ত্বনা দিলাম যে আমার ভাগ্যে যে আছে হয়তো তাই হবে, এরকম ভাবি আর কি, সান্ত্বনা দিই। আমাদের রিলেশনটা আবার ভালো হয়। সে দেখে আমার ছাড়া কিছু বুঝতে না, আবার মাঝে মাঝে এগুলোও শুনি, খুব খারাপ লাগে। তখন আবার নিজেকে বুঝাই। তো আবার বুঝতে বুঝতে মেয়েও বড় হয়, আর আমার হাজবেন্ড আবার ঢাকায় বিদেশ যাওয়ার ক্যান্সেল হয়ে যায়, ভিসা আসে না, ঢাকায় এসে আবার চাকরি নেয়। আমি ওরা বুঝে যাও, আবার ঢাকা দিয়ে চাকরি করো, আমারও কষ্ট হয়, তোমারও কষ্ট হয়, আমাদের সন্তান আছে, তাদের ভবিষ্যৎ আছে। পরে বুঝ নিল, সে আবার ঢাকা আসে। ঢাকা আসার পরে ভালোই যায়, এরকম ঈদে যায়, কোরবানিতে যায়। তারপর 2016 সাল থেকে কেমন যেন হয়ে যায়, তখন খুব খারাপ লাগে। আমার এক সেজু বোনের বিয়ে, সে বিয়ে হয়েছে, আমরা দুজন বাপের বাড়িতে বেরোতে যাই। আমার সেজু বোনের বোন বিয়ে, হাজবেন্ড বাইরে থেকে আসে, বাইরে থেকে ওই নিয়ে যায় ঢাকা থেকে রিসিভ করে বাড়িতে। পরে আমি আমার শ্বশুর বাড়ি থেকে আসি আমার মেয়েকে নিয়ে। পরে বিয়ে হয়, অনুষ্ঠান হয়, ভালোই আনন্দ ফুর্তি হয়। একসময় এরা দুজনই ঢাকা আসবে, জোরে বুঝে চাকরি করতে পারে, বিদেশ যাবে, ছুটি শেষ। তারপর একটা মেয়ে আমার বোনের সিটে বসে, পাশের সিটে আর কি, 2 সিটে দুজনের, একটা মেয়ে আর আমার বোনের। পরে আমার হাজবেন্ডের বলে, ভাইয়া আমার পাশে একটা মেয়ে বসছে, ওই মেয়েটার পাশে আমার সিট আছে, আমি যাবো, বসবো না। যদি আমার আর কি আমার বোনের কথা বলে জানতে পারলো আমাকে বকাবকি করবো, আপনি যাই বসে। যেহেতু বড় বোনাই বলছে, ওদের নতুন বিয়ে। পরে আমার হাজবেন্ডের মেয়েটার পাশে বসাই দিল। মানুষ কিভাবে 10 ঘন্টা 10 বছরের সম্পর্ক ভুলে যায়, সেটা এখন বুঝলাম। কি হলো? আমাদের বরিশাল থেকে ঢাকা আসতে মাত্র 8 থেকে 10 ঘন্টা লাগে। ওই মেয়েটার পাশে পাশে বসে সে মেয়েটার সাথে কথা বলে, সম্পর্ক তৈরি হয় ওখানে আসতে আসতেই। ওই আসতে আসতে। আচ্ছা, তখন আমার বোনাই বুঝে যায় এটা মনে হয় ভাইয়া ফান করতেছে বা দুষ্টামি করতেছে মেয়েটার সাথে। কিন্তু এটা যে সত্যিকারই রিলেশন হয়ে যেতে, সেটা আমার বোনাই বুঝতে পারে না, আর আমাকেও বলে নাই। ও তখন থেকে আমার সাথে আমার হাজবেন্ড অন্যরকম হয়ে যায়। কি রকমের ধরনের পরিবর্তন হয় একটু শুনি আমরা। ফোন দেয় না আমার সাথে, তেমন কথা বলে না, আমি বললে ছান করে, বাড়িতে গেল কেমন কেমন করে, অন্যরকম হয়ে গেছে। কেননা আমি আমার হাজবেন্ডের সাথে 10 বছর কিভাবে সম্পর্ক করি, আবার 10 বছর পরে সে কিভাবে হয়ে যেতে, সেটা আমি বুঝতে পারতাছি। অতটাও বুঝি না, কেননা আমি তো আমার হাজবেন্ড অনেকই ভালোবাসি, অনেক। এটা যখন কথা, তখন কত সালের কথা বলছেন? 16 সালের কথা। 16 সাল, আজকে 2019, 3 বছর আগের কথা। হ্যাঁ, তারপরে 16 সালের যে প্রথম রোজার ঈদ হয়, সেই রোজায় সে বলে আমাকে, আমি বিয়ে করছি, আমি আরেকটা বিয়ে করছি, আমার একটা বড় লোক শ্বশুর বাড়ির দরকার। তাই আমি এটা আবেগে বলে, আমার বড় লোক শ্বশুর বাড়ির দরকার, তুইও যাবি। আমি কি দেখো যে এটা তো সবাই মেনে নিতে, সব মেয়েদের কাছে এটা মেনে নেওয়া যায় না। পৃথিবীর সবকিছু ভাগ দেওয়া যায়, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, কিন্তু স্বামীর ভাগ কেউ দিতে পারে না।
যখন আমি এই কথা বলি তখন করে আর পাগল, আমি তোর সাথে দুষ্টুমি করতেছি। আবার কয়দিন যে আবার আমাদের সাথে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, এই নিয়ে খালি আমি বিয়ে করছি তুই মেনে নে, হ্যাং ত্যাং। তা আমি মনে করি এটা মানে দুষ্টুমি করতেছে আমার সাথে। এই যে সত্যিকারই বিয়ে করবে সেটা আমি কখনো কল্পনা করিনি। আমার বোনে রোজায় সে বাইরে থাকে, আমার বোনে বাইরে আসে, তুই নিয়ে যায় না, ও নিয়ে যায় না, আমার মা বাবা নিয়ে যায়, ও ঢাকা থাকে। তারপরে আমি ভাবছি কি প্রতিবার তো ও নিয়ে আসে, তাই মনে হয় একটু রাগ করছে, সেদিন পরে ডাকে নাই আমার বাবা মা, হেতে মানে রাগ করছে। আমার বাবা বিয়ে করলো, আমার মা যখন ডাকে তখনই আমার বাবা এসে পড়ে, এই রিলেশনটা তাদের ভিতরে আছে। তখন আমার বাবা মা এটা আমার বাবাকে ডাকছে, তখন বাবাও আসছিল। আসার পরে আমার বোনে কি করছে, রোজারি দেওয়া যায় না, রাগ হইয়া এই যে বাড়িতে গেছে, রাগ হয়ে যাইবো না, কি চলো আমার আম্মু দাওয়াত দিছে, আবার আমার বোনটা এত দূর থেকে আসছে, আমরা একসাথে ঈদ কাটাবো, চল। ও আমাদের বাড়িতে বাজার টাজার করলো, আমি বাজার রান্না বাড়া করলাম, করার পরে আমার বোনে দুপুরবেলা আমাকে আনতে গেছে, যে দুলাভাই রাগ হয়েছে, যাই আনতে যাই। আমাকে বুঝাইলো, হ্যাঁ জানি, আম্মুকে রান্না করা করে সব রেডি করে রেখে দিছে, আমাকে দুইটা নিতে আমাদের নিয়ে গেছে আমার বোনে এসে। গেছি পরে সে বারবার কথা বলে, কেমন যেন আর কি, প্রতিবার ঈদের সময় এলে আমরা একটা অন্যরকম হয়ে যায়, আনন্দ থাকে আমাদের ভিতরে, সেদিন আর আনন্দ নাই আমাদের ভিতরে। ও রোজার সময় আর কি আমার বোনের ফোন দিছি, তাই আমার অসুস্থ আর কি, আর অনেক জ্বর কাশ, খালি কাশতো। আমি জরুরি তুমি কাশো, ভালো একটা ডাক্তার দেখাও, আমার কাছে টাকা নাই। পরে শারমিন ফোন দিছি, ভাইয়া টাকা নাই আমাকে বলেন। পরে শারমিনের 5,000, আমার 5,000 টাকা দিই, শারমিন আবার 5,000 টাকা দিছে। দেওয়ার পরে ভাইয়া ডাক্তার দেখান, যদি লাগে আবার বললেন, কেন আর লাগবে না, সেই টাকা দিয়ে সে বিয়ে করে। আচ্ছা, লাগবো না, রেতেই হবে। পরে ঈদের সময় বাড়ি যায়, বাড়ি যাওয়ার পরে ওই নিয়ে যায়, আমাদের নিয়ে যাওয়ার পরে আমার রান্না করে, সে খায় না, যাই শুয়ে পড়ে। শুয়ে পরে আমার মামার বাড়ি তো রান্না বান্না করে রাখে। পরে মামা আবার পাঠাই দিচ্ছে আমার ছোট বোনের মামাতো বোন আমাকে নিয়ে যাইতে। পরে গেছি আমরা, হয়ে যাবে না, আমি শুয়ে থাকি, তোরা যা। পরে আমি গেছি, শুয়ে রয়েছে, আই দেখি সে ঘুমাই আছে। পরে উঠছে, আমি কি জরুরি বয়তো কিছু আমার রান্না করে রাখছে, খাও, তোমার খিচুড়ি পছন্দ করো বলতে আমি বোনা খিচুড়ি করছে, অনেক 2 পদের সেমাই লুডুস অনেক কিছু করছে, আমি খাও তুমি এটা, পরে খাবো। শিক্ষক উঠে মুখ টুক ধুইয়া ওই মেয়ের বাড়িতে গেছে। মেয়ের বাড়িতে গেছে, যাইয়া বলছে যে আপনি মেয়েকে যদি না দেন তাহলে আমি বিষ খাবো গলায় ধরে। ওই একই এই কথাটা কার কাছে জানলেন? ওই মেয়ের বাবা আর মেয়ের বোনে বলছে আমাকে। আচ্ছা, একই সিমকেট আর কেউ জায়গায় করছে, আমার কলে যা করছে তার সাথে ওটা করছে। তারপর ওটা আমি তখন জানতে পারি নাই, পরে জানছি। পরে ঈদে এরকম করলো আমার সাথে। পরে ঈদে সবসময় আর কি ছুটিতে সব ছুটিটাই কাটাই আসে, কিন্তু সেই ঈদের ছুটির আগে ঢাকা চলে আসে। তখন আমি এতটা আর কি মাইন্ড করতে পারি না যে কি করতেছে বা কি হইতেছে। আমি ভাবছি রাগ করছে মনে হয়, এইটাই ভাবি আমাদের সাথে কথা কাটাকাটি হয়, হয়তো আমার সাথে রাগ করছে। আইসে পরে কোরবানি দে সে বাড়ি যাবে না। পরে আমি কি দেখো সবার বাবা মা বাড়ি আসবে, তুমি যদি বাড়ি না আসো তাহলে মেয়েটা মন খারাপ হইবে, তুমি আসো বাড়িতে। কেন না বাড়িতে যাবো না, টাকা পয়সা নেই। আমি কি যেরকম মেনেছে আসো ঈদে, মাইয়াটা তো প্রতি বছর ঈদই তোমার অপেক্ষায় থাকে, এরকম বুঝলাম। পরে আমার শ্বশুরে বুঝালো, শাশুড়ি বুঝালো, গেল 2 দিন মাত্র আসিল। 2 দিনের পরের দিন সে আবার রিটার্ন টাকা এসে পড়ে। তখন আপনি জানেন না যে সে একটা বিয়ে করছে? তখন আমি জানি না যে একটা বিয়ে করছে। ঠিক তার 2 মাস পরে জানতে পারি সে বিয়ে করছে। আর কি ওই ঈদের সময় ওই মেয়ের বাবা আমাদের ঘর ভাঙে আর কি, আমার শ্বশুরের 2 পোলারে একই কোথায় ঘর উঠে আলাদা আলাদা পার্টিশন করে দিল। ঘর ভাঙে, ঘর কি সে আমার সাথে ঈদের পর খুব রাগ ব্যবহার করছে। একদিন 2 দিন খবর নাই তার, 2 দিন কোনো ফোন নাই, যোগাযোগ নাই। পর আমার এক স্বাস্থ্য বাসুরে স্টেডিয়াম এখনো চাকরি করেছে, আমাকে ফোন দিচ্ছে, সোনিয়া জুয়েলের কোনো খবর জানোস? ওকে না ভাই আছে তো, 2 দিন ধরে আমাকেও ফোন দেয় না। আমার শ্বশুরের বাজার থেকে আইসি দূরে 2 দিন ধরে নাকি জুয়েলের কোনো খবর নাই। আমি তো আব্বা আমি তো জানি না, আমাকে 2 দিন ধরে কোনো ফোন টোন দেয় না। কি করছে সবাই একটা টেনশন, ঢাকা শহর আর কি হয়ে যায়, সবাই টেনশনে পড়ে গেছে। কেন সে বিয়ে করে তো ওই মেয়ে নিয়ে অন্য জায়গায় থাকে, এই জন্য আর কি কারো বুঝতে দেয় না। পরে হঠাৎ ফোন করছে 2 দিন 3 দিন পর ফোন করছে, আমি ফোনটা দিছি। দেওয়ার পরে ফোন রিসিভ করছে, আমি কি তোমার 2 দিন ধরে কোনো খবর নাই, কিছু নাই, তুমি কই থাকো, কি করো? আর কি সে আমার সাথে অনেক রাগ ব্যবহার করছে, আমিও করছি। আর কি অনেক কথা কাটাকাটি হয়। আমি একতরফা আমার বাপের বাড়ি আসি, রাগ হইয়া। আসার পরে
পরে আবার মাপ চাই, চিন্তা করে আমি মনে হয় আমার স্বামীর সাথে অন্যায় করছি। পরে মোবাইল আমি অনেক মাপ চাইছি, যে আমার ক্ষমা করে দাও, তোমার সাথে রাগ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে তোরা মাফ করে দিলাম, বাড়ি কবে যাবি? আমি ওকে 2-3 দিন পরে যাবো, কাছে যা যাই দিয়ে আমাদের ঘর ভাঙছে। ঘর ভাঙার পরে আমি আমার জালের মা একসাথে শুই। সেদিন রাত্রে শুই করে বলে একটা মেয়ে আসছিল, তোদের ওই বাড়ির থেকে তো ওদিকেই বাড়ি, আমার একটা স্বাস্থ্য ওই বৃত্তি আর কি, যে মেয়ে বিয়ে করছে সে মেয়ের বাড়ির পাশে বা আর কি বিয়ে হয়েছে। ওই মেয়েটা, ওই মেয়েটাই বলে যে জুয়েল ভাই গেছিল আমাদের শ্বশুর বাড়ি। কেন? একটা মায়ের পছন্দ করে, সেই মায়েটা বিবাহিত, একটা ছেলে আছে। আচ্ছা, ওইটা আমার শ্বশুরে জানতে পারে, শাশুড়ি জানতে পারে। জানার পর ওই কথাটা তারা গোপন রাখছে আমার কাছে, বলে নাই। পরে আমার পরে নাকি মাথায় হাত দিয়ে বলছে যে তুই কি বিয়ে করছিস? বল, কারণ আমি বিয়ে করিনি। তখন তো বিয়ে হয়েই গেছে। আমার শ্বশুর বললো তুই আর বিয়ে করবি না, কারণ আমি করবো না আর কি। এটা কথা কাটে, ওই কথাগুলো জানতো আমার জালের মা। সেদিন রাতে আমি শুয়ে শুয়ে ওই কথাগুলো সব শুনছি। শুয়ে শুয়ে আমার সব বলতেছে পরের দিন আমাদের ঘর ভাঙবে। পরে আমি কি পৃথিবীতে ভালোবাসে বিয়ে করলাম? বাবা মার অমতে বাবা মা অনেক কষ্ট করলো, আমার মা আমার জন্য অনেক কষ্ট করলো, ছোট ছোট বোনেরা গার্মেন্টসে ঢুকছে আমার জন্য, ঋণ শোধ করার জন্য। আর আজ কষ্ট করতেছে আমার জন্য। তার ওদেরটা আজ যদি আমার স্বামী মনে মন করে, আমার যদি আমি তো এ কুড়ি হারাইলাম, তখন তো বাবা মা আমাকে ঠাই দেবো না। খোটা আর কি, আর পিছনে আর কি সামনে কি গর্ব, সেটাই চিন্তা করতেছি। চিন্তা করে সকালবেলা উঠে ঘর ভাঙতেছে। সবার জন্য খাবার রেডি করতেছি আর কি, মিস্ত্রি আছে, শ্বশুর শাশুড়ি আর কি, সবার জন্য আর কি আমি খাবার রেডি করতেছি। পরে আমার শ্বশুরের কতগুলো ওষুধ ছিল, আর আমার মাথা ব্যথার জন্য ওষুধ খাওয়া লাগতো, ঘুমের ওষুধ। ওই ডাক্তার দাহি আমার ওষুধ কিনে দিয়ে দিত। আমি ওইগুলো সব ভাঙছি। আমরা বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু আমি চাই আজকে আপনি সব বলেন। সবার জানা উচিত যে এই ধরনের মানুষ যারা আছেন পৃথিবীতে, তারা একটু হলেও সাবধান হবে যে না, এখন কিন্তু আসলে ঘরে বসে শুধু মেয়েরা কান্না করে না, তারা এসে এই ধরনের মঞ্চে সে কথাগুলো বলার রাইটসও রাখে, তারা বলতে পারে। আর তাদের বলার মঞ্চই হচ্ছে জাগো FM 94.4 এর আজকে লাভ স্টোরি। আপনি বলবেন আজকে সব। তারপরে কি হলো? তারপর ওষুধগুলো খাবার, সবার জন্য খাবার খেলাম, আমি খাইছি খালি পেটে। তখন আমার পুরো খালি পেট, সব খাইয়ে ফেলেছি। খাওয়ার পরে আর আমার মেয়ে বলতেছে আম্মু আমাকে স্কুল ড্রেস পরাই দাও, আমি স্কুলে যাবো। আমি বলি আম্মু আমার শরীর তো খারাপ লাগে, তুমি তোমার দাদি ওর কাছে যাই বলো যে আমার স্কুল ড্রেস পরাই। পরে মেয়ে স্কুল ড্রেস নিয়ে আর কি যাওয়া দ্বারা আমি তখনই ফিরে পড়ে যাই। পরে যাওয়ার পরে সবাই হাতে হাতে আইয়া আমার ধরছে আর কি, আমার মুখ থেকে লাট্টু আর কি বাইরে নিয়ে হসপিটাল নিয়ে আমাকে ভর্তি করে। ভর্তি করার পরে আমার শ্বশুরে শাশুড়ি সবাই জানতে পারে, আমি কথাগুলো সব জানিয়ে গেছি। তখন বলে যে কথাগুলো কোথা থেকে শুনলো, আর কে বলছে সে কথা তো আমি বলতে পারি না, কেননা ফ্যামিলির ভিত্তিতে আমি কথাগুলো শুনছি, সে কথাগুলো আমি গোপন রাখছি, আমি শুনছি। ও তখন আমাকে 1 মিনিট ফোন দেয়, বলে না যে ওর জন্য আমি মরতে বসছি না দেয়। আমি ইচ্ছে করে ফোন দিয়ে হসপিটাল 2 দিন ছিলাম, 2 দিনে কোনো খোঁজ খবর লয় না। তারপর হসপিটালে একবার আমি বসে দেখি কি আমার মেয়েটা আমার পাশে থেকে মাথায় হাত দিয়ে রাখছে। তখন আমি নিজেকে হসপিটাল পেয়ে বলি আমি কি করতে লইছিলাম, আমি তো ভুল পথে পাওয়া দিছি। আমি যদি আজকে মরে যেতাম তাহলে আমার মেয়েটা কেমন মুখের দিক চাইতো, কেন তার জীবন তো সে বেঁচেই নিয়েছে। তখন হসপিটাল থেকে আমার মনটা আমি শক্ত করি। শক্ত করার পর থেকে আমি আবার আমার মা যায়, আমার মা পরের দিন জানায়। পরে আমার মা এসে বলে যে আমি ওকে শিক্ষা দেবো, আমি এত কষ্ট করে বিয়ে দিলাম, যে মেয়ের জন্য আমি মরতে পেরেছি, সেই মেয়েই মরে যাবে, তাহলে আমি ওকে বিয়ে করবো। তারপর আমি আমার মাকে অনেক বুঝাইলাম, মা আমারই ভুল, হয়তো আমার স্বামী বিয়ে করেন, আমি ভুল শুনছি। এই আমার মায়ের অনেক সান্ত্বনা দিয়ে আমি বুঝাইলাম। আমার মা বুঝলো, কথা চল আমাদের বাড়ি কয়দিন বেড়াই হবে। আমি কি না, মা ঘর দুয়ার ভাঙতেছে, বেড়াইতে যাবো না, ঘর দুয়ার সামনে ভাঙবো না, তুই বেড়াইতে যাবি। পরে আমার নিয়ে আবার রাখলো আমার শ্বশুরে। কয়দিন পর আমার আনতে গেল, নিয়ে আসলো আমার মামা শ্বশুর টশুর নিয়ে। আমার মা আবার আমার নিয়ে আসলো। পরে আমার মা আবার বলে একটা কি চাল নিয়ে যাবি বাড়ি, তারপর মাছ টাছ আর কি মিস্ত্রি আছে ব্যয় কি দেখে চলবো, তা আমি নিয়ে যাই,
একদিনের বাজার খাওয়া পড়লো আমার কাছে আনন্দ লাগলো। আমার আম্মু এটা চিন্তা করলো, পরে অনেক কিছু নিয়ে আমার আলো, আমার বাপারও আমার আব্বুরও খবর দিল যে মিস্ত্রির টাকাটা বাঁচবো আমার শ্বশুর ব্যয়, তা আমিও আমার আব্বু রাজকন্ট্রাক্টর ছিল, আমার জালের আব্বু ও রাজমিস্ত্রি, আর কি হারা বেয়ারে মিলে আর কি সিদ্ধান্ত হলো ঘরটা উঠে। এর মধ্যে ওই মেয়ের বাবা আর কি, মেয়ের বাবা আসে পরে মেয়ের বাবা বলে যে আমার মেয়েকে তো বিয়ে করছে, বাজারে বসে বলে। তারপর ওই আমার শ্বশুরের বাসে হারা বাজার থেকে খেদাই দেয় মেয়েটা আর কি তার বাবাকে। খেদার পর আমার বাবা মা আর কি আমার শ্বশুর বাড়ি আসে। এর ভিতরে এর পরের দিন আমার হাজবেন্ড আসে, ঢাকা থেকে যায়। যাওয়ার পরে আমি ওইটা খাইছি না, এই জন্য আমার রাখবে না, সে তালাক দেবে, ডিভোর্স দেবে, আমি যদি ঘর থেকে না যাই বিষ খেবে আর কি। এর ভিতরে অনেক সিনকাট করছে সে, সেগুলো আমি শুনতেছি। অনেক সিনকাট করার পরে অনেক কিছু করতেছে। এখন আমি একদম একটা টর্চার শোনা আর কি, কি করতেছি, কি করব, কাজে মন বসে না। এদিকে স্বামী এইগুলো বলে, শাশুড়ি সেও একটু অন্যরকম হয়ে গেছে, কি করবো নিজে সামলাইতে পারতাছি না। পরে আমার মা ও বাবা তারাও কাজ বসে না, মন বসে না কাজে, যে আমার মেয়ের কি হলো, আমার মেয়ের সংসারটা এটার কি বলতাছে। বলার পরে আমার মা বললো যে ভাই আপনি ছেলেকে খবর দেন, আমি ছেলে কি করবো। অনেক ই করে আজ যাবে না বাড়িতে, হ্যাং ট্যাং, আমার নানা মেলে যাইব না বাড়িতে, আত্মহত্যা করবে, এই কথা বলতেছে। তুই আয়, তারপর সোনির কিভাবে খেলা লাগে সেটা আমরা বুঝবো না, আমার শ্বশুরের কি সান্ত্বনা দিতেছে তার। পরে গেছে, আসছে বাড়িতে, আইসে করে আমি রাখবো না, ওরা রাখছেন কি লেগে আমার শাশুড়ির সাথে অনেক ডাকাডাকি করতেছে, সিলি করতেছে। করার পরে সবাই আর কি আমার চাচা শ্বশুর টশুর সবাই বসলো সমাজে। বসার পরে সে আমার ভুলটাই আর কি ধরে দিল যে আমারই অন্যায়। ঠিক আছে, সবাই বলতেছে ঠিক আছে তুই স্বামীর সাথে ঝগড়াঝাটি করছিস, জ্ঞান করছিস, অথচ বিয়েটা যে করছে সেটা কেউ সমাজ উঠাইতেছে না। এসে বলতেছে আমি বিয়ে করিনি, এক কথাই তার সে উঠাইতেছে না। আমার মা একটু রেগে গেছিল যে বিয়ে করছে, সে কথাটা উঠে না, একতরফা কেন বিচার হইতেছে। যাই হোক, আমার বাবা বলে যাই হোক, বিয়ে করানোর জন্য নাসিকের কাছে ও কি করবে সেটা বলেন। এবার আমার উল্টো জিগে আমার হাজবেন্ড, ও কি করবে সেটা জিগে। আমি কি স্বামীর সংসারে ভালোবেসে বিয়ে করছি ছাড়াছাড়ি হওয়ার জন্য, বিদ্যুৎ দেওয়ার জন্য? আমি তো আমার স্বামীর সংসারে, যেহেতু আমার একটা মেয়ে আছে, কই যাবো আমার মেয়েকে নিয়ে। ও বললো ঠিক আছে তুমি স্বামীর সাথে জড়াজড়ি করছো, কত কাটে করছো, স্বামীর পাউডারে মাপস। স্বামীর পাউডারে মাপ চাইলো, মাপ চাওয়ার পরে সবাই সমাজে এটা মিটাই দিল। আমার শাশুড়ি শ্বশুর টশুর, আমার বাবা মা সবাই ছিল। তারপর যার যার ঘরে গেলো। সেই রাত্রে আমি বললাম যে রবু তুমি কি বিয়ে করছো বলো, আমার মাথা ছিঁড়ে বলো, নাহলে আমার মেয়ের মাথা ছিঁড়ে বলো। দুজনের মাথা কারো মাথায় ছিল না, সে নিজের মাথা ছিঁড়ে বলে আমি বিয়ে করিনি। আচ্ছা, যাই হোক বিয়ে করে নাই, সেটাই বিশ্বাস করলাম। যা পরের দিনটা আমার বাবা মা দাওয়াত দিল আমাদের বাড়িতে, এই জায়গায় খাইয়ে এলাম। খাওয়ার পরে খাইতে আইয়ে পরের দিন ঢাকা রওনা দিয়ে আসবে, ঢাকা রওনা দিয়ে আসলো। আমি এবার সেদিন বলি সকালবেলা, দুই রব্বু বিয়ে যখন করো না, বিয়ে করো না, তাহলে আমার মতন আমার মেয়েটারও খোটা শুনতে হবে, কেন সমস্যা নেই, এই কথাটা বলিস। সেই কথার কি উত্তর পাই আমি তো উত্তর পাই গেছি সেই কথা, যে বছর সমস্যা নেই। যাই হোক আই পড়ছে, আই পর আবার ফোন বন্ধ। একদিন আমার সাথে কথা বলছিল, ফোন বন্ধ, যোগাযোগ রাখে না, কোনো খোঁজ খবর নাই। ওই হ্যাঁ মার সাথেই শুধু কথা বলে, আর বলে যে ওরে না আমার, আমি নাহলে বিষ খাবো, গলায় দড়ি দেবো। আর আমার শাশুড়ি সে আডে আর বলে ও থাকে কি জন্য, ওর জন্য আমার ছেলে যাবে, ছেলে মারা যাবে, বিষ খেবে, যদি আমার ছেলের কিছু হয় তাহলে আমি আমার এই সংসার ধ্বংস করে দেবো। এক কথা দুই কথা কয়দিন শুনতে পারবো। আমিও খাওয়া নাই নাওয়া নাই, আমার মেয়েটাও আমার মতন ওরকম হয়ে যেতেছে। পরে আমার মা বললো যে তুই আয় আমাদের বাড়িতে। আমি একা যাবো, তুমি নিয়ে যাবো। কয় তোর শ্বশুরের কাছে ফোন দেয়। আমি ফোন দিচ্ছি, ধর আমার হাজবেন্ড 24 তারিখ বাড়ি যাবে। পর আমার শ্বশুর যাই পিছনে বললো কি তুই যা, যখন ব্যাগ এনে ডাকতেছে তা তুই না গেলে নাকি জুয়েল আসবে না, তারপর জুয়েল আসলে তাই নিয়ে তোর আনতে যাবো। জান এই কথা বললার পরের দিন আমি বললাম যে এরকম ঘরের ভিতরে এরকম হয় তাহলে আমি যাই গেল। পর আমি আমার মেয়েকে নিয়ে গেলাম, আমার শ্বশুর নিজেই রিস্কে উঠে দিল। পরে আমার বাবা বাড়ি চলে গেলাম। সে আসছে ঠিকই, আমার ফোন দেয় না, আমার সাথে কথাও বলে না। মা আমার শ্বশুরের দিয়ে ফোন দেয়, আমি তো সেটা দেখবো না, কেন দিয়ে ফোন দেয়। আমার শ্বশুর বা আমার হাজবেন্ড ফোন দিলে সেটা আমি দেখবো।
তো মায়ের বলে যে বেন সোনিয়া নিয়ে আসেন, এটা আপনার মিটমেন্ট করেন, জুয়েল বাড়িতে আছে। সে জুয়েল বাড়িতে আছে, তার মুখে শুনবো কেন? এটা তো আমার হাজবেন্ড আমাকে বলবো। না সে তো বললোই না, উল্টা গেল গা জুয়েলা। ওই জায়গায় চেয়ারম্যান মেম্বারও জানছিল আমাদের সম্পর্ক একটা জ্ঞান চলতেছে, বিয়ে করছে। তারপর ওই মেয়ের বাপে আসে আমাদের বাড়িতে, আমার শ্বশুর আসে, এটা নিয়ে হয়। কাই আমরা কি করবো, আমার মেয়েকে নিয়ে আপনার ছেলে পলাই থাকে। আমার শ্বশুর জিজ্ঞেস করছে তাদের কাছে, আপনি আমার মেয়েকে নিয়ে আপনার ছেলে পলাই থাকে, আমি কি নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি যেমন হ্যাঁ নাম্বারে ফোন দিই, তুই কখনো আমার নাম্বারে ফোন দিবি না। তুই কি, তোর আমি চিনি না, কি আমাকে না চিনো, আমার মেয়েটাকে তো চিনো। তুমি আমার সাথে কিসের জন্য এরকম করতেছো? আমার সংসার ভালো লাগে না, আমি মাজারে মাজারে ঘুরবো। এই যখন আপনি আপনার মেয়ের কথা বললেন তখন আমাকে নিয়ে তুমি সংসার কেন করবো না? আমার ভালো লাগে না, আমি মাজারে মাজারে ঘুরবো। আমার সংসার এখন আমার সংসার ভালো লাগে না, বাস আমি মাইনে নিলাম। যে পরে আমার মা অনেক রাগ হয়ে গেল, বললো তোর বিরুদ্ধে কিন্তু আমি ই করবো। তারপর সেও আমার মার সাথে কথা কাটাকাটি। তারপর ওই বাড়ির থেকে আর কোনো খোঁজ খবর নেই। 3 মাস এভাবে চলে যায়। 3 মাস পর আমি আইনের বিরুদ্ধে যাই, আইনের আশ্রয় নিই। নেওয়ার পরে সে বলে তুই কি আমার জেল খাটায় শান্তি পাবি, সুখ পাবি? আমি কি তা জানি না, কিন্তু আমার মেয়ের অধিকার, আমার অধিকারটা আমি ফেরত চাই, এটা আমি বলছি। বলার পরে তুই কখনো আমাকে ফোন দিবি না। আমি কি তুমি তো তখন 6 মাস হয়ে গেছে, 6 মাস পরে এই কথাটা বলে। আমি 6-7 মাস হয়ে গেছে এই কথাটা বলো। মেয়েটা, আমি হসপিটালে ছিলাম, মেয়েটা অসুস্থ, মেয়েটাও আমার বাবা বাড়িতে অসুস্থ হয়ে পড়ছিল। তখন বলছে এটা আমার মেয়ে না, এই কথাও বলছে। আমি কি মেয়েটা অসুস্থ, এরকম টাকা পয়সা দরকার, ডাক্তার দেখাবি। আমি কি মেয়েটা কি চাও মেয়েটা মারা যাক? ওটা আমার মেয়ে না, ঠিক কথা বলছে। তখন আমার অনেক কষ্ট লাগছে, কেন আমার মেয়েটা যখন হয়েছিল, আমার শ্বশুরে তার 5 মিনিট পর বলছিল মেয়ে আসে কইছে জান্নাত থেকে ফালাই দে, আমার গালাকে বলছি। তখন ওই কথাটা আর কি 6 বছর পর মনে হয়েছে যে কারণ তোমার বাবাও হারাই দিচ্ছে আর তুমি এই কথাটা বললা, তাহলে আমার মেয়েকে নিয়ে আমি যুদ্ধে নামবো। এই 6-7 মাস মামলা পরে এর বিরুদ্ধে কেস মামলা হয়, তখনই স্বীকার করে সে বিয়ে করে নাই, তার ভুলটা কখনই স্বীকার করে। আপনি তার যে মামলাটা করেছেন, এটা কি কি মামলা করেছেন যে আপনাকে দেখে একটা বিয়ে করেছেন? এই মামলা যৌতুক মামলা। বিয়ে করছে আবার একটা মোটরসাইকেল চাইছিল আমার বোনের কাছে, বলছিল যে ভাই আমাকে সময় দেন, আমি মোটরসাইকেলটা পরে দিব, এই কথাটাও বলছি। পরে আমি ওই মেয়ের বাবার বাড়িতে যাই, যাওয়ার পর থেকে তাদের কাছে আমি অনেক কান্নাকাটি করি, বলি দেখেন আপনার মেয়েকে ফিরে আনেন, যেহেতু আপনার মেয়ের তো একটা সংসার আছে, একটা ছেলে আছে, ও বুঝে না সন্তানের কি দরদ। তারা বলে যে আপনার হাজবেন্ডই তো ছাড়ে না আমার বোনকে, আর কি ওই মেয়ের বোনে বলে, বাবা বলে সে আমার মেয়েকে ছাড়া বাঁচবে না। এবার আমার মা বলে আমি যদি কেস মামলা করি তাহলে আপনার মেয়ের সংসার কোথায় যাবে, তাই নিয়ে বউ নিয়ে পলাই থাকবে, আপনারা কিছুই করতে পারবেন। এই কথা বলে। হ্যাঁ 2 বছর ছিল বলে, এই 2 বছর পর আমি এই ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে বাইর করছি। সে এখনো আমার বলেন শুনো। তারপরে সে এই কথা বলে, আমি ওই মেয়ের বাবার বাড়িতে যাই, হারাও আর কি দেখি যে হারাও কথা উল্টো বলতেছে যে এই জায়গায় আমি কিছু পাবো না, যেহেতু আমি ওই সংসার করাইবে তারাও ভাবছে। কারণ আমার স্বামী হাদের কি ভুল বুঝায় আর বলে প্রথম ওই মেয়ে নাকি জানছে যে আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, আমার মেয়েকে খরচ দেয়, সেই কথা বলছে। এই 2 বছর পর আইসেও জানলো মেয়েটা যে আমাকে ডিভোর্স দেয় নাই আর আমার খোঁজ খবরও নিতে আসে না। পরে আমার স্বাস্থ্য ভাই এই জানুয়ারি মাসে গেছিল মেয়েটার কাছে, বলছে তুমি একটা মেয়ে হয়ে কিভাবে মেয়ের সংসার ভাবলাম। পরে বললো যে ভাই আমি তো জানতাম না, আমি জানতাম সে ডিভোর্স দিতেছে, এখন তো জানছো সে ডিভোর্স দেয় নাই, তুমি তো তোমার তো একটা বাচ্চা আছে। হ্যাঁ আমার একটা বাচ্চা 3 বছর, তাহলে 2 বছর আমার হাজবেন্ডের সাথে বিয়ে। তখন ওই ছেলেটার কয় বছর বয়স? 1 বছর। আমার ছেলেটার 3 বছর বয়স। তুমি 1 বছর শিশু রেখে আইছো। ছেলেটা প্রতিবন্ধী, কুবতবার সাথে বিয়ে ছিল ওই মেয়েটা। পরে বলছে যে দেখেন আরে এবার আমি নারী শিশু মামলা করছি আবারও, কেননা তারা একতরফা পার পেয়ে যায় আর কি। আবার নারী শিশু মামলা যে আমার মেয়েটার অধিকার যদি আমি আর আমার অধিকারটা ফিরে পাই, বা আমি অনেক ভালোবাসি মানে আর কি আইনের বিরুদ্ধে যাই, ও যদি এখনো বলে শুনি আমার ভুল হয়ে গেছে, এটা ভুল না, এটা ওনার অভ্যাস। তারপরে বলেন। তারপরে আবার যাই 16 ডিসেম্বর মাসের 17 তারিখ তার সাথে আমার কথা হয়। এই 2018 ডিসেম্বরে? 2018 ডিসেম্বর 17 তারিখ। আমি বলছি যে এখনো যে আবার হয়ে গেছে, দেখো আমারও ভুল হয়েছে, তোমারও ভুল আছে, আমরা ভুলটা সংশোধন করে নি। আর আমার মেয়েটার মুখের দিক থেকে আমরা আবারও
আমাদের জায়গায় ফিরে আসি। তুই কে রা, তোকে তো আমি চিনি না। আচ্ছা আমাকে চিনো না? কয় না, আমি কি আমার মেয়েটাকে চিনি? চিনি, মেয়েটাকে শিখাও আমার কাছে না আসতে। আমি কি কোনো মা চায় না তার বাবার কাছে মেয়ে না যাক? কেন যায় না তোমার মেয়ের কাছে? তোমার মেয়ে তোমার কাছে আজ মেয়েটা 8 বছর কয়দিন সময় দিয়েছে মেয়েকে? আমি তখন করে বিয়ে কথা বলি, তখন সে কথার কোনো জবাব দেয় না। না দাঁড়ানে আমি তার সাথে দূরে দূরে কথা বলি আর কি। তার পাশে যাই দাঁড়ায়, সে আর এক জায়গায় দিয়ে দাঁড়ায়, আবার তার পাশে দাঁড়ায়, সে আর এক জায়গায় দাঁড়ায়। এমনকি মেয়েটার দিকে ফিরে যায় না। ওই মেয়েটার একটু ডেকে নিয়ে বলে তুমি কেমন আছো, অতটুকু। মানুষ আছে এতদিন পর মেয়েকে দেখে কোলে নেয়, আদর করে, কিন্তু সেটা তার ভিতরে আমি দেখি না। এভাবে 17 তারিখ অনেক কথা হচ্ছে। তারপর নারী শিশু মামলায় সে তারা আবার ধরে, যার উপরে এই ফেব্রুয়ারির 13 তারিখ, জানুয়ারিতে মুক্তি পায়। 13 তারিখ আবার আমার শ্বশুরে আসে কোর্টে, ও যায়, সবাই যায় আমরা জায়গায়। আমার শ্বশুরে বলে, এখন আমার শ্বশুরে বলে যে এক ঘরে থেকে তারপর সংসার করো। আচ্ছা, বেটারা 10টা বিয়ে করে না? আচ্ছা, এটা কে বলতেছে? আমার শ্বশুরে বলে। আচ্ছা, এমনকি হ্যাঁ 10টা বিয়ে করে, কিন্তু সে 10টা বিয়ের চালানোর ক্ষমতা তো একটা পুরুষ লোকের থাকার দরকার। সে বিয়ে করছে সেটা আমাকে আগেই বলতো, আমি তো তার জিজ্ঞেস করছিলাম, সে তো আমার কাছে না শিখে গেছে, আর আমাকে রাখবেই না সে। আর এখন পর্যন্ত আজ 3 বছর পর আমার কথা জিগে না, আবার আমার মেয়েকেও জিগে না। এখন মতো 1 মিনিট ফোন দিয়ে বলে না সোনিয়া কেমন আছে বা আমার মেয়েটা কেমন আছে। হে 2টা সিম চেঞ্জ করছে আমার জন্য। আমার সিমটাই 6 মাস হয় বন্ধ হয়ে গেছে রেজিস্ট্রি করা না দেখে। আমার মার সিমটা তাই 15 বছর ধরে চলে। ও তো জানে আমার মার কাছে রেখে আমি গার্মেন্টস চাকরি করি। ওই আমার মার কাছে 1 মিনিট ফোন দিয়ে তো বলে না আমার মেয়েটা কেমন আছে। তার ভিতরে কেমন ভালোবাসা। সোনিয়া, তারপরে কি হলো বলেন তো? এরপরে এটা হচ্ছে আপনার কোর্টে আপনার শ্বশুর এসে কথা বললো যে একসাথে, তারপর আপনি কি বললেন? আমি বললাম থাকবো আমি, কিন্তু আমি তো 10টা বছর সংসার করেই এসেছি, এখন 10 বছর কোহিনুর করো। আপনার ওই ছোট বউকে দেশে নিয়ে যান, আমি আমার স্বামীর কাছে থাকবো। এমনকি আমার মেয়েটা যে ভালোবাসাটা বাবার কাছ থেকে পায়নি এখান থেকে পাবে। আমি আমার মেয়েকে নিয়ে আমার স্বামীর কাছে থাকবো, কিন্তু তারা এটা মানতেই না, রাজি না। এমনকি আমার স্বামীও, সে তো আমার সাথে কথাই বলে না। এই পর্যন্তই আমরা এখন এরকম